ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। নিহা টাওয়াল দিয়ে হাত মুখ মুছছিল। হঠাৎ জয়ের ডাকে জয়ের দিকে তাকালো। কিছু বলবেন? জয় হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাপটা? ও বলে নিহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের উপরে রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এবার আপনার ঘুমানো উচিত, দাঁড়ান আমি সাহায্য করছি শুতে। এই বলে নিহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুয়ে দিল। তারপর পায়ের দিকের কম্বলটা জয়ের গায়ে টেনে দিয়ে নিচের জন্য নিচে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নিহার কাজগুলো নির্ভীকভাবে দেখে যাচ্ছে। নিহার কাজে যেন কোনো কমতি নেই, নিহা যেন সব কিছু খুব সুন্দরভাবেই করে। এতদিন হয়তো জয় এমন করে নিহার কাজগুলো দেখেনি বলে এসব খেয়াল করেনি, কিন্তু গত 2 দিন হসপিটালে নিহা যেভাবে ওর সব কিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব দেখে যেন জয় অবাক। নিহা সব দিক দিয়ে এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়ল না সেটা? নিহা যখনই শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠল। নিহা শুতে যেও শুলো না, জয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না, তাহলে? বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন, আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তুকারি করলে আমি আপনার সেবা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনো যাব না, আপনি তুই করেই বলতে পারেন। নিহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভেতরটা কেঁপে উঠল। নিহার সাথে এমন ব্যবহার করে সে সত্যিই ভুল করেছে। যার জন্য এমন ব্যবহার করলো নিহার সাথে, সেই তো ওর ছিল না। জয় নিজের অনুশোচনাটা নিহার সামনে প্রকাশ করলো না, বরং রাগে রাগে ভাব নিয়ে বলল, আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজেই বকবক করবে? মা না না, আমি আর কিছু বলবো না, আপনি বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হসপিটালে না হয় এক কাপড়ে ছিলে, ঠিক আছে, ওখানে থেকে না হয় বাড়িতে আসনি বলে চেঞ্জ করার সুযোগ পাওনি, কিন্তু এখানে এসেও সেম ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। তোমার বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে হলো সেদিন বাবা যখন কল করে বলল আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় টেনশনে লাগেজ আনতে ভুলে গেছিলাম। সব কাপড় তো লাগেজেই ছিল, তাই 3 দিন ধরে এক কাপড় পরে আছি। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছি। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম। বলেই নিহা ফুস করে একটা শ্বাস ছাড়ল। জয় স্তব্ধ। আসলে ওর বা কি বলার আছে? যেই মেয়েটাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেই মেয়েটাই কিনা তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। যাকে এত ঘৃণা করতো সে, সেই আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রেপার কেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন নিহাকে এমন একটা সত্য দিয়েছিল যেটা কোনো স্বামী আজ পর্যন্ত কোনো স্ত্রীকে দিয়েছে কিনা সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি। এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতে পারতো না কখনোই। জয়কে চুপ করে থাকতে দেখে নিহা বলল, আর কিছু বলবেন? না। যদিও নিহাকে নিচে থাকতে দেখে জয়ের ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে, কারণ গত 1 মাস আগেই তো নিহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে। তখন তো কম শীত ছিল না, এখন তো আরও বেশি শীত পড়ছে। এখন নিশ্চয়ই ওর আরও বেশি শীত করছে, কিন্তু জয় কিছু বলার সাহস পেল না। আচ্ছা আমি তাহলে শুয়ে পড়ছি, আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন।
একটু উঁচু আওয়াজে ডাকলেই আমি শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। নেহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আর জয়ের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। আর তখনই হঠাৎই পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের। মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয়, জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাকে দেখে একটু নড়ে চড়ে শুলো। হ্যাঁ মম বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন, বললেন, জয় তুই কি বলছিস? তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পৌঁছে গেল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি। তোর ডেট বলেছে এই মাসের শেষের দিকে নাকি বিয়ের ডেট ফিক্স করেছে। গ্রামে ওর কোনো এক বন্ধুর মেয়ে নাকি। তোর ডেট তো একেবারে মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডির কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে, আমার বিয়ে ঠিক করেছে, আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না। এমনকি বিয়ের ডেটটাও ফিক্সড করে ফেললো। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না, জানি না, এমন একটা মেয়েকে ড্যাড বললো অমনি আমি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা গেও আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমিই বলো। ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মম, তুমি ড্যাডকে গিয়ে বলে দাও আমি এমন একটা গেও আনকালচারাল আর স্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আর তার চেয়েও বড় কথা হলো আমি মীরাকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। এ কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দিবে। তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দে। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিয়েতে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি। বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোট লোক মেয়েকে কিছুতে বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বললো কথাটা নাকি আমি বলেছি যদি তোর মুখ থেকে এমন কথা শুনে তোকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে। তাই বলে মম, আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? তার চেয়ে তো আমার মরে যাওয়া ভালো। তুই একদম টেনশন করিস না বাবা, আমি আছি না। তুই একদম প্যারা নাই, চিল মুডে থাক। মম, ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপরও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করে বসে আছে, আর তুমি বলছো টেনশন না করতে। যেটা বলছি একদম ঠিকই বলছি। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম ওই মেয়েটাকে সে তোর বউ করে আনবে। সে আমরা চাই আর না চাই তাতে কোনো যায় আসে না। আমি তোর হয়ে প্রতিবাদ করায় উল্টো আমাকে শাসিয়ে দিল। বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই, আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্য পুত্র করতে দুইবারও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথায় রাজি হয়ে যা। মম, সব জেনেও শেষ পর্যন্ত তুমিও ড্যাডের মতো সেম কথা বলছো? আগে আমার কথা তো শেষ করতে দে। আমার কথা এখনো পুরোপুরি শেষ হয়নি। দেখ, ওই গেয়েও মেয়েটাকে এই বাড়ির বউ করে আনতে আমরাও রাজি না। যেটি তো সোজাসুজি বলেই দিয়েছে ওই গ্রাম্য মেয়েটা ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুই বরং এক কাজ কর, এখন আপাতত ওর কথা মতন, তোর ড্যাডের কথা মতন বিয়েতে রাজি হয়ে যা। নয়তো বুঝতে পারছিস ও যা বলে তাই করে। তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আই থিঙ্ক ওই গেয়েও মেয়েটাকে বিয়ে করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ।
আমি বলছি জাস্ট বিয়েটা কর, তারপর ওই মেয়েকে এই বাড়ি ছেড়ে কিভাবে তাড়াতে হয় তা এই শায়লা বেগম ভালো করেই জানে। আর তোর ও কি কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তেই জয়ের মুখটা চকচক হয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়েতে রাজি। তবে একটা কথা জেনে রেখো মম, যেই মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবন তো আমি নরক বানিয়ে ছাড়ব। এমন কোনো দিন থাকবে না যেদিন ওর গায়ে আমার হাত উঠবে না। এক্ষেত্রে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, কেমন? ওই মেয়েকে আমি এমনভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। আচ্ছা আমি আসছি। হুম। শায়লা বেগম চলে গেলেন। আর জয় সেখানে বসেই ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসর রাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলেও নেহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্নই উবে গেল। বরং রুমে ঢুকলো এক রাশ রাগ নেই, যেন সামনে কেউ পড়লেই খাইয়ে ফেলামো এমন অবস্থা। রাগে ধুরুম করে দরজা বন্ধ করার শব্দে আটকে উঠল নেহা। তবে জয়ের দৃষ্টি গোচর হলো না সেটা। সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নেহা নিচ থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে। হলো তাই। জয়কে দেখে নেহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নেহাকে অপমান করার জন্য। কি করছিসটা কি? বিয়ের প্রথম রাতেই জয়ের মুখ থেকে এমন তুই তুকারি শুনে নেহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন? সালাম করছি। রাখ তোর সালাম। আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেন কি আপনি? আপনি আমার স্বামী, আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রীকেই স্বামীর পা ধরে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। এইখানে সাহসের কথা আসছে কোথা থেকে? শাট আপ। কে তোর স্বামী? হ্যাঁ, আমি তোর স্বামী না, আর তুইও আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্য পুত্র করে না দেয় তার জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে তুই যেভাবে আমার জীবনটা হেল করে দিয়েছিস ঠিক তেমনি আমিও তোর জীবনটা নরক বানিয়ে দেব। মাইন্ড ইট। এখন সর সামনে থেকে, আমি ঘুমাবো। আর হ্যাঁ, বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মাথায় রাখবি। কথাগুলো এক নাগারে বিরতিহীনভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল। এর পেছনে ফেলে রাখা গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ রমণীটাকে। নেহাকে কিছু বলার সুযোগই দিল না জয়। নেহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কিনা নেহার জানা নেই। নেহা যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না। সেদিনের পর থেকেই নেহার উপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ রাখেনি যেদিন নেহার গায়ে হাত তোলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেই জয়ের ভেতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নেহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। সকালে রায়হান সাহেব নাস্তা সেরে অফিসে যাওয়ার আগে একবার জয়ের রুমে গেল। নেহা তখন জয়কে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছিল। রায়হান সাহেব গড়া কাকড়ি দিয়ে প্রবেশ করে বললেন, নেহা, বাবা আপনি হাসুন না। তুই নাস্তা করেছিস মা? না বাবা, ওনাকে আগে খাইয়ে দিচ্ছি আর কি। আর আপনি তো জানেনই, ডক্টর আঙ্কেল বলেছে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও যেন ওষুধের টাইম মিস না হয়। তাই তো আপনাকে নাস্তা দিয়ে এসে আমি আর আপনার কাছে যেতে পারিনি। আমার উপর রাগ করেননি তো বাবা? আরে না রে মা, আমি কি তোর উপর রাগ করতে পারি? তুই তো আমার ঘরে লক্ষ্মী। জয় বাবা, তোর এখন কেমন লাগছে?
জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না, কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছে, এখন আমার মেয়েটার উপর ভরসা। নেমা, তুই যদি কিছু একটা করতে পারে, আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে। কি রে মা, পারবি না আমার আশাটা পূরণ করতে? বাবা এমন করে বলছেন কেন? আমি হয়তো ডাক্তার না, তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সে আশায় আছি মা। আই এম সরি ড্যাড। হঠাৎই জয়ের এমন কথাই রায়হান সাহেব আর নিহা দুজনেই চমকে তাকালো ওর দিকে। রায়হান সাহেব অবাক কণ্ঠে বলল, হঠাৎ সরি কেন বলছিস বাবা? এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে আর আমি সেটা রাখতে পারলাম না, তার আগে ঘরবন্দি হয়ে গেলাম, তাই আর কি। তবে আমি প্রমিস করছি ড্যাড, আমি সুস্থ হলে আর তোমাকে কষ্ট করতে দিব না। তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দিব। আমি নিজেই তখন পুরো অফিস সামলাবো। একদম, তখন তো আমি নাতি নাতনি নিয়ে খেলা করব। অফিসের দায়িত্ব পালন করব কেন? তুই অফিস সামলাবি আর আমি নাতি নাতনিদের সাথে খেলা করব, দেখেছিস? বাবার কথা শুনে সাথে সাথে জয় আর নিহা পরস্পরের মুখের দিকে তাকালো। দুজনেই যেন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। বাবার কথার প্রতি উত্তরে কি বলবে জয় জানা নেই। জয় কথা ঘুরানোর জন্য বলল, ড্যাড, তোমার দেরি হয়ে যাচ্ছে মেবি। রায়হান সাহেব হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই। আসছি আমি। সাবধানে যাবেন বাবা। আচ্ছা মা। রায়হান সাহেব চলে গেলেন। নিহা ও জয়ের জন্য আনা নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কারণ একটু আগে শ্বশুরমশাই যেটা বলেছে সেটার পর জয়ের চোখে চোখে হওয়ার সাহস নেহার নেই। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে, তাই লজ্জাটা কাটাতেই রুম থেকে বেরিয়ে গেল। আর তাছাড়া সে এখনও নাস্তা করেনি। যাই হোক, পেটের ক্ষুধা তো সবারই থাকে। নিহা ফিরে আসলো খানিক বাদে, হয়তো নাস্তা সেরেই ফেলেছে। নিহা, অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল, দেখো কে এতবার কল করছে। তোমার বাড়ি থেকেও তো করতে পারে। জয়ের কথা শুনে নিহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে 8 বার কল এসেছে। নিহা একটু অবাকই হলো, কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে। এতবার কে কল করলো আবার? নাম্বারটা তো অচেনা, ব্যাক কি করব? নিজের মনে কথাগুলো আওড়াতে আওড়াতেই কল ব্যাক করলো নিহা। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। নিহা কিছু বলার আগেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি নেহা বলছেন? জি, কে বলছেন? আমি কমলাপুর রেল স্টেশন থেকে নীলছা ট্রেনের অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ট্রেনের ভেতর একটা লাগেজ পাওয়া গেছে। আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখার সিটটি আপনার ছিল, তাই আপনাকে ইনফর্ম করার জন্য কল করলাম। আপনার লাগেজ কি ট্রেনে ফেলে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই, আমি ভুল করে ফেলে এসেছি। আচ্ছা, তাহলে আপনি সময় করে এসে লাগেজটা নিয়ে যান। আমি বুকিং রুমে রাখবো আপনার লাগেজটা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। বলেই কলটা কেটে দিল নিহা। লাগেজের সন্ধান পেয়ে ওর যেন খুশি আর ধরছেই না। যদিও লাগেজটা হারিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান সাহেবকে বললে লাগেজে থাকা কাপড়ের চেয়ে আরও ভালো কাপড় এনে দিত। কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নিহার কাছে অনেক বেশি মূল্যবান। তাই লাগেজটার খবর পেয়ে এতটা খুশি লাগছে। আসলে লাগেজে ওরা জয়ের একটা কাপড় পিক আছে, যেটা নিহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি। নিহা কল কাটতেই জয় জিজ্ঞেস করলো, কে ছিল আর তুমি কোথায় যাবে বলছিলে? নিহা জয়ের দিকে তাকালো, বলল, ওটা রেল স্টেশন থেকে কল করেছিল, আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করেছে, তাই আমি আসছি বললাম। নিহা, তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগেজ আনতে রেল স্টেশনে যাবে? আবার তোমার যাওয়ার দরকার নেই। আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেব কাপড়। চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো। লাগেজ আনতে যাওয়ার প্রয়োজন নেই। সরি, আসলে আমি প্রথমবারের মতো আপনার একটা কথা রাখতে পারছি না, কারণ কাপড়ের থেকে অনেক মূল্যবান একটা জিনিস আছে ওই লাগেজে। আর অন্য কিছুর জন্য না হোক, ওই জিনিসটার জন্য আমাকে লাগেজটা আনতে যেতেই হবে। প্লিজ ক্ষমা করবেন, আসছি আমি। টেনশন করবেন না, আপনার কিছু প্রয়োজন হওয়ার আগেই ফিরে আসব। আচ্ছা, ড্রাইভারকে নিয়ে যেও, আর হ্যাঁ, সাবধানে যাবে, কেমন? নেহা একটু অবাকই হলো, জয় ওকে সাবধানে যেতে বলছে।
তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল, হয়তো আবার দেরি হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস নিহা সারাক্ষণ শুধু জয়ের পেছনেই লেগে থেকেছে, দিন রাত জয়ের সেবা করেছে। নিহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েই করবে না। জয়কে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নিহাই করেছে। এমনকি জয়ের মা কিংবা বোন কাউকেই করতে দেয়নি। আর গত 15 দিন ধরে তো দিনে 2 বার রুটিন করে জয়কে হাঁটিয়েছেও। নিহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ। নিহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল, সেখানে নিহার অক্লান্ত সেবা আর কেয়ারিংয়ে জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নিহার সেবায় জয় সুস্থ হলেও তবে এখনও হাঁটতে একটু প্রবলেম হয়, যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমন নয় যে একেবারে হাঁটতে পারবে না, হাঁটতে পারে, তবে একটানা বেশি সময় ধরে হাঁটতে পারে না, এই আর কি। ডক্টর তো রীতিমতো অবাক, যেটা ওনারা পারবে না মনে করেছিলেন সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো। তবে একটা কথা না বললেই নয়, আর সেটা হলো জয়ের পিছনে এত সময় ব্যয় করার পরেও ঘরের একটা কাজও বাদ দেয় না নিহা। একদিকে জয়কে সামলানো, অন্যদিকে ঘরের কাজ সামলানো। নিহা যেন একাই 100। ঋতু তো নিহাকে দেখে দেখে অবাক হয়, কিভাবে এত কাজ করতে পারে নিহা। নিহা খেয়াল করেছে জয় অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো ব্যবহার করে, তেমন আগের মতো তুইতুকারিও করে না, সবসময় সম্মান দিয়ে কথা বলে। আর নিজের কাজকর্মের দ্বারা বোঝায় যে সে আগের দিনগুলোর করা আচরণের জন্য অনেক বেশি অনুতপ্ত। জয়কে এমন অক্লান্ত সেবা করায় রায়হান সাহেবের নিহার প্রতি অনেক বেশি খুশি। উনি জানতেন নিহা জয়কে ঠিক সুস্থ করে তুলবে, তবে উনি ভাবতে পারেনি 1 মাসের মধ্যেই জয় সুস্থ হয়ে উঠবে। তবে এত কিছুর পরেও শায়লা বেগম আর জেসির মনে নিহার জন্য কোনো ফিলিংসই তৈরি হলো না। আসলে কথাই আছে না, কিছু লোক কখনো শুধরাবার নয়। শায়লা বেগম আর জেসিও ঠিক তেমনই। ওদের চোখে নিহা এত সেবার কেয়ারিংগুলো পড়ল না, শুধু বললো নিহার জন্যই জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা, যেখানে নিহার কোনো দোষই নেই। এমনকি ডাক্তার পর্যন্ত জয়ের সুস্থ হওয়া দেখে নিহার সেবার প্রশংসা করেছে। কিন্তু শায়লা বেগম আর জেসি সেটা মানতে নারাজ। ওদের মনে হয় যে নিহার সেবাই নয়, বরং ওষুধেই জয় সুস্থ হয়েছে। ওদের ক্ষেত্রে আসলে একটা কথাই প্রযোজ্য, কুত্তার লেজ কখনো সোজা হওয়ার নয়। জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এরই মাঝে একদিন নিহার বাবা মা এসে দেখে গেলেন, তবে ওনারা রাতে থাকেননি, সকালে এসে বিকেলেই চলে গেছে। কারণ নিহার বাবা চাননি ওনার মেয়ের কষ্টের মধ্যে আর কষ্ট দিতে। যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যে রফিক সাহেবের বোঝা হয়ে গেছে নিহার উপর দিয়ে কী যাচ্ছে। কারণ নিহাকে সারাটা দিন জয়ের পিছনে ব্যয় করতে হয়, তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলে নিহার আর এই বাড়ির সবার আরও কষ্ট হবে, তাই আর রাতটা থাকেননি। প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিংয়ে খাবার খেতে বসেছে। প্রতিদিনের জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না, কারণ আজ জয়ের ডাইনিংয়ে এসেছে। এতদিন জয় ডাইনিংয়ে আসতে চাইলেও নিহার জন্য আসতে পারেনি, আর নিহার কথাই সঙ্গ দিলে বাবাও, কিন্তু আজ আর কারো কথাই শুনল না। নিহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগেই জয় ডাইনিংয়ে এসে হাজির। নিহা মূলত সবার জন্যই ডাইনিংয়ে খাবার সাজিয়ে রেখে তারপরে জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায়, কিন্তু আজ আর সেটা হলো না। ডাইনিংয়ে খাবার সাজানো হয়নি, তার আগেই জয় চলে এসেছে। এখনও ডাইনিংয়ে কেউ আসেনি, শুধু নিহা আর ঋতুই কিচেন থেকে তরকারির বাটিগুলো এনে ডাইনিংয়ে রাখছিল। হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে সে টেবিলের উপর রাখতেই নিহার চোখ গেল টেবিলের একদম শেষের দিকে চেয়ারে বসে থাকা জয়ের উপর। নিহা অবাক হলো না, বরং ও জানতো জয় বেশি দিন ওর কথা শুনে বসে থাকবে না, তাই জয়কে খাবার টেবিলে দেখে একটুও অবাক হলো না, শুধু বলল, আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? একটু পরে তো আমি খাবার রুমে নিয়ে যেতাম। জয় এতক্ষণ টেবিলে রাখা সবগুলো তরকারি বাটির দিকে দেখছিল। নিহার কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নিহার দিকে তাকালো। সাথে সাথে নিহা জয়ের দিক থেকে স্থির দৃষ্টিটা সরিয়ে নিচের দিকে তাকালো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই আর কি। জয় নিহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত 1 মাস ধরে নিহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করেছে, আর নিহা কিনা এখনও ওকে ভয় পায়। আচ্ছা, ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নিহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটিয়ে রাখে। জয় নিহার একটা কাজ দেখে খুবই অবাক হয়, আর সেটা হলো নিহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই, কিন্তু যতবারই জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ, ভয় আর জড়তা নিয়ে কথা বলে।
নিহার আচরণ দেখে মনে হয় যেন জয় ওকে অসুস্থ অবস্থায় কোনো ভুল হলে গায়ে হাত তুলতে ভুলবে না, আর এই বিষয়টা জয় নিহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নিহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক। অবশ্য নিহা ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও মানে। গত 14টা মাস জয় নিহার প্রতি যে অত্যাচারটা করেছে, নিহা এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নেহাকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসে বলল, অনেক দিনই তো সবার সাথে খাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথেই খেতে বসি। ওই তো ড্যাড আর মমরাও আসছে, খাবার দাও তো। জয়ের কথায় নিহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছে, কারণ আর 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিংয়ের কাছে আসতেই জয়কে এখানে দেখে ওরা 3জনেই অবাক হলো, তবে খুশিও হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন, কিরে বাবা, তোকে না আর কদিন না হাঁটতে বলেছি, এখানে আসতে গেলি কেন? ড্যাড হাঁটতে পারছি যে যখন, তখন শুধু শুধু রুমে বসে খাবো কেন, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করেছি না? একদম ভালো করেছিস বাবা। কতদিন হলো তোর সাথে বসে খাই না, আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতে খুশি লাগছে। হ্যাঁ রে ভাইয়া, ভালো করেছিস, ডাইনিংয়ে চলে এসেছিস। তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। জয় মা বোন দুজনের কথা শুনে তাচ্ছিল্য হাসলো, কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যেই বোনের কাছে অসুস্থ ভাইয়ের থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল্য হাসি আসাটাই স্বাভাবিক। জয়ের এতটুকু বোঝা হয়ে গেছে ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে মেয়ে, সংসার এসবের চেয়ে পার্টি, ক্লাব এসবই বেশি ইম্পর্ট্যান্ট। আর নিহা, যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো বায়না খুঁজে মারধর করেছে, সেই নিহাই ওকে আজ সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবার যখন খাবার খেতে ব্যস্ত, তখনই জয়ের চোখ গেল টেবিলের একপাশে দাঁড়িয়ে থাকা নিহার দিকে। হয়তো কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছে নিহা। জয় তখনও খাবার মুখে দেয়নি, হঠাৎই সবার দিকে একবার তাকিয়ে নিহাকে ডাক দিল, নিহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না, আসলে কারোর কিছু লাগবে কি না সেটাই দেখছিলাম। কেন, আপনার কি কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ, করব তো। আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নিব। পরে কেন, এখন আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মিলালেন। হ্যাঁ বাবা, এখন তুই বল। আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তুই বলে দেখ, তোর কথা যদি শোনে আর কি। আমরা সবাই খাবো, আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলি আমাদের সাথে বসে খেয়ে নে, কিন্তু কে শোনে কার কথা? নিহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই, আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ওষুধের টাইমের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে, আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নাও, তারপর বাকি সব দেখা যাবে। বললাম তো আমি পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। তুই কি চাও আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দেই? যদি আমাদের সাথে খেতে না বসেছো, তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নেহাকে ওদের সাথে বসানোর জন্যই ওষুধ না খাওয়ার কথা বলেছে, কিন্তু জয়ের এত আদিক্ষাতা শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, জয়, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও খাচ্ছে না বলে কি তুই ঔষধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না, ও তো বলেছে পরে খেয়ে নিবে। তারপরে এত জোরাজোরি করার কি আছে? বুঝলাম না বাবা। জয়ের মায়ের কথাই কোনো রকম কর্ণপাত করলো না, বরং না শোনার ভান করে নিহাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি দাঁড়াই আসো কেন? ভাইজান এত করে বলতেছে যখন বইসা যাও না। ঋতুর কথা শুনে নিহা বলল, কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাহো তো, তুমি বইসা যাও, আমি পরে খাইয়া নেমনে। নিহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল, কিন্তু বসার আগেই জয় আবারও বাধা সাধল। ওখানে নয়, এখানে এসো।
বড়জনদের পাশে বসতে নেই, জানো না? জয় আসলে নেহাকে ওর পাশে বসানোর জন্যই বলেছে কথাটা। সে চায় নেহা ওর পাশে এসে বসুক। সবার সামনে কিভাবে বলবে কথাটা, তাই এটা বলল। নেহাও অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশে চেয়ারে এসে বসে পড়ল। এই না হলে আমার ছেলে, আমি গর্বিত। তুই এতদিনে একটা আমার মনের মতন একটা কাজ করেছিস জয়। বাবার কথাই জয় মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নেহার দিকে। নেহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে। তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যেই না সবজির বাটিতে হাত দিতে যাবে, অমনি জয় বাধা দিল। নিহা, একদম হাত দিবে নয় বাটিতে। নেহা অবাক হয়ে জিজ্ঞেস করলো। জয় কিছু না বলেই নেহার প্লেটে 1 চামচ গরুর মাংস আর একটা চিকেন তুলে দিল। নেহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো। যেটা ভেবেছে সেটাই ঠিক। শায়লা বেগম রাগে চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বুঝাচ্ছে হয়তো, কিন্তু নেহা বুঝতে পারছে না। তবে নেহা শিওর যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয় ওর প্লেটে গরুর মাংস আর চিকেন তুলে দেওয়া। নেহা সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো। আমতা আমতা গলায় বলে উঠল, কি করছেন কি আপনি? আমি গরুর মাংস খাই না তো, আর তাছাড়া মুরগির গোশতও আমার খেতে ভালো লাগে না। আমি সবজি দিয়েই খেয়ে নেব। বলেই যেই না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে, অমনি জয় আবারও বাধা দিল। নিহা, ভুলেও ওসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকেই আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায়। সো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো। প্লেট থেকে কিছু যেন বাটিতে না ওঠে। জয়ের কথায় নেহা তো রীতিমতো অবাক। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই, আগে তো কখনো ডেকে খাবার টেবিলে পর্যন্ত বসায়নি। আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছেই, তার উপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নেহা যেন বিশ্বাসই করতে পারছে না এসব। আর মনে হচ্ছে এসব কিছু যেন সে স্বপ্ন দেখছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে জয় ওর সাথে আবারও আগের মতো বিহেভস করছে। নেহা এসব ভেবে মাথা নিচু করে ছোট ছোট গ্রাস বানিয়ে খেতে লাগলো। জয় নেহার খাওয়া দেখে অবাক না হয়ে পারল না, কারণ নেহা এমনভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাওয়ায় ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দিবে। জয় ছোট্ট করে একটা শ্বাস ফেলল। খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল। তবে আজ শায়লা বেগম আর জেসি খাওয়া অর্ধেক খেয়েই উঠে চলে গেছে। আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করেই জানে, কিন্তু কিছু বলল না। নেহা কিচেনে সব কিছু গুছিয়ে 10:30টার দিকে রুমে আসলো, আর সাথে জয়ের জন্য গ্রিন টিও নিয়ে আসলো। নেহা রুমে এসে দেখলো জয় রুমে নেই। নেহার বুঝতে দেরি হলো না, জয় এখন ব্যালকনিতে। নেহা ট্রাইটা সেন্টার টেবিলের উপরে রেখে ব্যালকনিতে গেল। জয় তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল। নেহা নিচু আওয়াজে গলা খাকুড়ি দিয়ে ডেকে উঠল, শুনছেন? নেহার কণ্ঠস্বর শুনে জয় দরজার দিকে তাকালো। নেহাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কি হাসলো জয়। ওষুধ খেয়েছেন? হুম। আপনার জন্য চা এনেছি, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি। নেহা রুমে চলে গেল। জয় ও নেহার পরপরই রুমে আসলো। নেহা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো, আর ভেবেই নিজের মনে হাসলো, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। নেহা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতেই জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। জয় কাপটা সেন্টার টেবিলের উপরে রাখতেই দেখলো নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। জয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নেহাও কোনো দিকে না তাকিয়ে চুপচাপ এসে বিছানা করতে লাগলো। নিহা। জয়ের ডাক শুনে নেহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। জি বলুন। জয় শোয়া থেকে উঠে বসলো, স্পষ্ট গলায় বলল, নিচে বিছানা করো না। কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? নিহা, সব বুঝেও কেন না বুঝার ভান করো বলো তো? তোমাকে গত 1 মাস ধরে বলছি নিচে না থেকে খাটে ঘুমাতে, তুমি আমার কথা শুনছই না। জেদ করছো কেন? আসো, এখানে শুবে। না না, আমার নিচে থাকতেই অভ্যাস হয়ে গেছে, খাটে শুতে হবে না, আমি এখানেই ঠিক আছে, আপনি ঘুমোন। আর আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না। আপনার তো আবার বেড শেয়ার করা পছন্দ না। আমি ওখানে থাকলে শুধু শুধু আপনার ঘুম নষ্ট হবে। আমি চাই না আমার জন্য আপনার ঘুম নষ্ট হোক।
বলেই নেহা আবারও বিছানা করতে লাগলো। নিহা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এখানে এসে শুতে বলেছি, সও। আমি বেশি কথা শুনতে চাই না। ঠান্ডার মধ্যে নিচে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। তার উপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো। এইভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে। তুমি জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে? খাটে আসো জলদি। বেশি আর কি হবে, বড় জোর মরে যাব। তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমার মরণ নিয়ে কোনো ভয় নেই। আমি তো রোজ প্রতি ওয়াক্তে নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু দেয়। নেহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই ধুক করে উঠল। আর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে। জয়ের রাগ হলো, তাই রাগী গলায় নেহাকে ধমক দিয়ে বলে উঠল, নিহা, একটা থাপ্পড় দিব। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, এ মা, রেগে যাচ্ছেন কেন? ও বুঝেছি, মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চয়ই ভয় পেয়েছেন, তাই না? জানেন, এক সময় আমিও মৃত্যুকে খুব ভয় পেতাম। সব সময় মনে হতো যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি। মাঝে মাঝে তো বসে বসে ভাবতাম, আচ্ছা, মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? যেখানে আমার বাঁচতে ইচ্ছে হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের শত্রুতা? এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবো না। তাই আমার মনে হতো এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। কিন্তু এখন কি মনে হয় জানেন? কেন আজরাইল আমাকে চোখে দেখছে না? প্রতিদিন তো হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে মরণ ভিক্ষা চেয়েও পাচ্ছি না? আমাকে কি মৃত্যু চোখে দেখে না? কথাগুলো বলতে বলতে নেহার চোখ যেন কখন জলে ভরে গেছে নেহা নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটে হাসি অবিরত। জয়ের জন্য এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নেহার কথাগুলো আর নিতে পারল না জয়। কি পেয়েছে কি মেয়েটা, যা খুশি তাই বলে যাবে? এত সহজ মরা। কিছু বলছে না বলে কি যা খুশি তাই বলে যাবে? জয় রেগে মেগে বিছানা থেকে নেমে নেহার সামনে গিয়ে দাঁড়ালো। নেহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে নেহাকে নিচের দিকে ঘুরালো। নেহাও আজ কোনো ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখলো। জয় বলল, তখন কি যেন বলছিলে? শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনেছেন সেটাই বললাম। আর শুনেছেন বলেই তো এখানে এসেছেন। শুনুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস নিহা, অনেক হয়েছে। আর না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলেছি, খাটে আসো। বললাম তো আমি নিচেই ঠিক আছি। আমার মতো গিয়েও ছোট লোককে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নোংরা করতে চাইছেন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। আমার মতো মেয়েরা ফ্লোরেই যোগ্য। অনেক রাত হয়েছে। আই থিঙ্ক আপনার এবার ঘুমানো উচিত, নয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়াকশন বেশি হবে। নিহা, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমায় রাগিও না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন? মারবেন? হো, আমি তো ভুলেই গেছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা এখন সমান তালে চালাতে পারবেন। তবে একটা কথা কি জানেন, আমার না এখন মার খাওয়া নিয়ে ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল, সেটাকে ভয় পেয়ে লাভ কি? আমার কপালে তো শুধু মারধর এইসবই জুটে। কারো ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে তো আমি আসিনি। তাই এখন আর মারবেন শুনলে ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বললে রাখবেন? জয় নিশ্চুপ। নেহা আবারও বলতে লাগলো, এবার না আমাকে মারতে ইচ্ছে হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে একেবারে মেরে ফেলিয়েন। বিশ্বাস করুন, আমি রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে যান আর আমি শোয়া থেকে উঠে বসার শক্তি পর্যন্ত পাই না, তখন মনে মনে একটা কথাই বলি, কেন আপনি আমাকে একেবারে মেরে ফেলে গেলেন না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে ওঠাতো। বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না এসব, আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খায়নি, কিংবা আপনি চাইলেও মারার সেই শক্তিটা ছিল না আপনার। কিন্তু এখন থেকে তো রোজ আবারও সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আর না মেরে আমাকে একেবারে মেরে ফেলিয়েন। কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগও করব না। তারপরেও প্লিজ আমাকে মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে।
কথাগুলো বলতে বলতে নেহার চোখ থেকে এবার টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় নেহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে। নেহা তো ঠিকই বলেছে, নেহার প্রতিটা কথাই যুক্তিপূর্ণ। জয় ওর সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করেছিল, এর দ্বারা নেহার এসব বলা কোনো অপরাধ নয়। নেহার জায়গায় যে কোনো মেয়ে হলে একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নেহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নেহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়েনি, হয়তো কখনোই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নেহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সবসময় শুয়ে থাকতো, তখন নেহাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কুরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভেতরে যেন অন্যরকম একটা জয়ের সৃষ্টি হলো। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কুরআন তেলাওয়াত করতে ভুলে না। নেহা যখন রোজ সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করতো, জয় তখন শুয়ে শুয়ে খুবই মনোযোগ দিয়ে শুনতো সেগুলো। জয় ওর প্রতি নেহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতিটি নেহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল তার চেয়েও 1000 গুণ বেশি মুগ্ধ হয়েছে নেহার চালচলন আর এসব পরহেজগারিতা দেখে। আসলে জয় কখনোই নেহার চালচলন তেমন ভালো করে খেয়াল করেনি, কারণ বিয়ে হওয়ার পর থেকেই শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা, আর যেটুকু সময় থাকতো সেইটুকুতে নেহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময়ই ছিল না ওর। সবসময় অনুসন্ধানী চোখে তাকাতো নেহার দিকে, যাতে পদে পদে নেহার দোষ ধরতে পারে আর নেহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন 3 দিন জয় বুঝে গিয়েছে নেহা ওকে কতটা ভালোবাসে। কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নেহা যেভাবে পাগলের মতো ছুটাছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাতে যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নেহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না। আর তখন থেকেই নেহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নেহা ওর কাছাকাছি থাকছিল আর নেহার সব কিছু অত কাছ থেকে দেখলো, তখন থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নেহাকে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসে ফেলেছে যে নেহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো আর চুপ থাকতে না পেরে নেহাকে ধমক দিয়েছিল, কিন্তু নেহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নেহার প্রতি যা রাগ হয়েছিল সব যেন উবে গিয়ে একরাশ অপরাধ বোধ ঘিরে ধরল জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নিহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরেও বলছি প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নেহা তাচ্ছিল্য হাসলো, তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখেই বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ, আপনি কেন আমার মতো গেও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। নিহা, গেও ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে আর লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি ক্লাব এসব নিয়ে সব সময় মেতে থাকলেই স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চালচলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করেছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছ থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়ল, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি
হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পিছনে ছুটেছিলাম। আসল হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়ে, অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান গিয়ে ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। শুধু আমি নই, তুমিও যাবে। আসো, আর এসব কাঁথা বালিশ সরাও। বললাম তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুব। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও। যাও। জয়ের ধমক শুনে নিহা এবার সাহস করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ের নিচ থেকে পাটি বালিশ সরিয়ে দ্রুত খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। নিহার এমন কাজ দেখে জয় মুচকি হাসলো। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বলল তখন তো ঠিকই শুনলো। জয় এসব ভেবেই খাটে গিয়ে উঠে বসলো। তারপর ব্ল্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। নিহা তখনও উপাস ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নিহাকে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি হেসে পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। হঠাৎই জয়ের স্পর্শ পেয়ে নিহা খানিক কেঁপে উঠল। চমকালো ও বেশ, কারণ এই প্রথম জয় ওকে স্পর্শ করেছে, তাও আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নিহার কেঁপে ওঠার জয়ের বোধকাম্য হয়েছে হয়তো, তাই তো নিহাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই কাঁপাকাঁপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতে বলেছ মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে, মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরও জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপুও বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। কিন্তু নিহা সেটাই বলল। ও তো আর জানে না জয় আর মীরার মধ্যেকার ব্যাপারটা, তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা। আর নিহাকেও নিজের বাহুর বন্ধন থেকে ছাড়ল না, বরং সেভাবেই ধরে রেখেই বলল, ওসব মিরাটিরা ছাড়ো, এখানে আমি আর তুমি আছি। সো আমার তোমার কথা বলো। কোনো থার্ড পারসন এখানে অ্যালাউ না। মীরা আপু থার্ড পার্সন হতে যাবে কেন? আমি তো আপনাদের মাঝে থার্ড পার্সন। হ্যাঁ, বললেন না তো মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে আপনি তো মীরা আপুকে অনেক ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে, আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী, তাই আপনাদের মাঝে এরকম একটু একটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব কথা ছাড়তে, তারপরও বারবার কেন একই কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরা আপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওর সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরা আপু আপনাকে একবার দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নিহা, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল, সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনার সুতো ছিল নিহার কথায়। কি হলো, চুপ হয়ে আছেন কেন? কি হলো, চুপ করে আছেন যে? কই চুপ করে আছি? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলেই এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে বসে থাকবে, সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভিজাবে, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। হ্যাঁ, সত্যি আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না?
কথাগুলো বলতেই জয়ের ভেতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নেহা কোনো প্রত্যুত্তর করতে পারল না, কারণ জয়ের কথাগুলো শুনে নেহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে। নেহা জানে না জয় কেন কথাগুলো বলছে, কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যা না। আসলেই তো এই শহরের মানুষ চেনা বড় তাই। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দিবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নেহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভর করেছে বলে তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল। নেহাকে চুপ করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নেহার মুখের দিকে তাকালো। ড্রিম লাইটের আলোতে নেহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না নেহা ঘুমিয়ে পড়েছে। জয় মুচকি হেসে নেহার কপালের এক পাশে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর আরও কিছু সময় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নেহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করলো সে। পরের দিন সকালবেলা আজ জয়ের ঘুমটা নেহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই নেহাকে নিজের সাথে ল্যাপটানো অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটল জয়ের। নেহা এখনো গভীর ঘুমে মগ্ন। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। যদিও প্রতিদিন নেহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা নয়। সে জানে নেহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নেহাকে মারধর করতো বলেই নেহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নেহাকে ভোরে না উঠতে, তবুও নেহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত। কারণ নেহার সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্য এসে সকাল সকালে উঠত, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারত না সেই দিনে জয়ের অকথ্য ভাষায় কথা শোনানো, চর লাথি আর বেল্টের আঘাত এসবই জুটত কপালে। কথাগুলো ভেবেই জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়, কি নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। আর এই মেয়েটিকেই কিনা সে এতদিন ধরে এত অত্যাচার করে গেছে। কেন যে সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেনই যে ওর ভালোবাসায় আশায় নেহাকে কষ্ট দিয়েছিল, সেটা মনে করেই জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানিক পর নেহার ঘুম ভাঙল। জয় তখনও নেহার দিকে অপলক চাহনি নিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিচের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নেহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা গলায় বলল, এই এমন করে তাকিয়েছেন কেন? হঠাৎ নেহার কথায় জয়ের ঘোর কাটল। নেহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও বলেই নেহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে দেওয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখলো 7:30 বাজে। নেহা বেশ অবাক হলো। আজ 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে। ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নেহা তো চোখ খুলে ওকে সজেগে পেয়েছে, ওইবার ডাকলো না কেন? কথাগুলো ভেবেই নেহা জয়ের দিকে তাকালো। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় 2 হাত প্রশস্ত করে আলসেমি ঝাড়তে ঝাড়তে বলল, অনেক আগেই। নেহার অবাকের মাত্রাটা এবার আরও বেড়ে গেল। নেহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে, কিন্তু জয়ের কথা শুনে নেহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নেহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে উঠে তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগে যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। থুর, আজ সব ঘুম চোখে ভর করতে হলো। ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো, সে কিনা এই কথা বলছে। আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি? ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকরই মনে হবে। মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বলল না, হয়তো নেহার কথার পিঠে কিছু বলার জন্যই খুঁজে পেল না। নেহা তার ছেলের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকে ঝেড়ে দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না এটা নেহা নিশ্চিত, কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতুর ছোটোখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়।
নেহা যে বাড়ির সব কাজ একা হাতেই করে সেটা রায়হান সাহেব আজও অজানা। নেহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নেহাকে দেখে একগাল হেসে বলল, আজ হঠাৎ আমার কি হলো কি জানি, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলেই নেহা শালের আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতেছো কেন? মাঝে মাঝে এরকম হয়। তুমি তো আর ইচ্ছা কইরা দেরিতে ওঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতেছো ভাবি, তোমারে কিচ্ছু কইতে পারবে না। বড় সাহেব আছেন না, ওনার সামনে তোমারে কিছু কনের সাহস আসেনি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছু বলবে না ঠিকই, কিন্তু বাবা অফিসে চলে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতি সূচক মাথা নাড়ালো। এইটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কও তো ভাবি। নেহা চুলার উপরে আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল। সেসব নাড়াতে নাড়াতেই বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনও তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না, এমনিতেই বলতেছিলাম। আগে তো সব সময় তোমার লগে পশুর মতো আচরণ করত। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সব সময় তোমার দোষ খুঁজে, তো তাই জানতে চাইছিলাম আর কি। এখনো আগের মতো করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। নেহা কিছু একটা ভেবে ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও এইসব কথা, তাড়াতাড়ি করো, নয়তো বাবা না খেয়ে অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম সিঁড়ি দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পেছন পেছন জেসিও নামছে। তিনজনকেই ডাইনিংয়ের কাছে আসতেই টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক, কারণ এখনও টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাখলেও শায়লা বেগম যেন পুরো রেগে আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নেহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নেহাকে না ডেকে ঋতুকেই ডাকছে। ঋতু, ঋতু। এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়েও তো দেখতে পারো, হয়তো আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর, তাই তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এইভাবে ষাঁড়ের মতো না চিল্লিয়ে হয় বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে পড়ল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখবো? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলে নাস্তা আনতে পারলো না। মম, আজ একটু লেট হচ্ছে হয়তো। প্রতিদিন তো আর একই সময়ে আনবে বলে কথা নেই। তুমি বসো, নাস্তা হলেই তো নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি, ক্ষমা করে দিয়েন। আসলে আইজ একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল, তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হইয়া গেছে। খাওয়া শুরু করেন। ঋতুর সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি নাই, সরি হবে। ওই হইল আর কি সেটা। এই তো মম এসে গেছে নাস্তা, এবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগে মেগে স্বামীর পাশে চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নেহাও চলে এসেছে হাতে চায়ের ফ্লাক্স নিয়ে। মূলত দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। কিরে মা, তোর হাতে চায়ের গ্লাস কেন? আর তুই কিচেনে থেকে আসছিস কেন? নেহা মুস্কি হেসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল, না মানে বাবা, আসলে ওই নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম, আর তখন দেখলাম ঋতু একা সব আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের গ্লাসটা যেন আমাকে দেয়, আর কিছু না। ও। সবাই খাওয়া শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়ে 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আচ্ছা আমি আসছি।
রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো। যে মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পছন্দ করেন না, উনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নিহা তাড়াহুড়া কণ্ঠে বলে উঠলেন, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না। খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে। অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অলরেডি লেট হয়ে গেছে। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরও বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘোর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে চাও। সমস্যা নেই, যতটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাব। মিটিংয়ের পর না হয় অফিসে খেয়ে নিব। আসছি আমি। বলে রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলেন না। উনি নিহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরও বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। হাসছে নবাবের বেটি। তোর বাবা মা কি এটাও শিখায়নি যে শ্বশুরবাড়িতে বেলা করে ঘুমাতে নেই? নাকি সেটাও শিখায়নি? অবশ্য শিখাবেই বা কি করে? শিক্ষা থাকলেই তো শিখাবে। গেয়েও ছোট লোক থাকার।